আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ওসমান হাদির ওপর হামলাকে কোনোভাবেই একটি বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, কারণ এই হামলা একজন ব্যক্তিকে আঘাত করার চেয়েও বড় একটি রাজনৈতিক বার্তা বহন করে। বার্তাটি খুবই স্পষ্ট। রাজনীতির মাঠে যেই কণ্ঠটি বড় দলগুলোর সরাসরি ছায়ায় নেই কিন্তু জনপরিসরে দৃশ্যমান, আবেগ তৈরি করতে সক্ষম এবং প্রচলিত রাজনৈতিক হিসেবকে বিঘ্নিত করতে পারে, তাকেই আঘাত করো। এতে ঝুঁকি কম কিন্তু লাভ বেশি। শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা প্রচেষ্টার লক্ষ্য কি শুধুই হাদিকে সরিয়ে দেওয়া, নাকি অনেকগুলো লক্ষ্যের এক টার্গেট? নেপথ্যে কারণ জানার চেষ্টা করেছেন ওয়াহিদ ফারুকী। 12 ডিসেম্বর 2025 পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দিনের আলোয় জুমার নামাজের পরপরই শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে দ্রুত সরে পড়ে। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয়া একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের দৃশ্যমান মুখ, আবার ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে কাজ করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর সময় নির্বাচন। এর ঠিক একদিন আগে বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। তফসিল ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই একজন প্রার্থী ও রাজনৈতিক প্ল্যাটফর্মের মুখপাত্রকে গুলি করার ঘটনা কোনো সাধারণ অপরাধ হতে পারে না। এটি এমন এক সময় ঘটেছে যখন দেশে ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে এক টান রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। সাধারণত তফসিল ঘোষণার পর জনমনে যে নির্বাচনী উচ্ছ্বাস, অংশগ্রহণের আগ্রহ ও রাজনৈতিক উদ্দীপনা তৈরি হওয়ার কথা, সেটি মুহূর্তে মিয়ে গেছে এই হামলার ফলে। এই হামলা দেখিয়ে দিয়েছে নির্বাচনের মাঠ এখনো নিরাপদ নয়। এই মুহূর্তে একজন পরিচিত মুখকে গুলি করার অর্থ এক ঢিলে অনেক পাখি মারা। জনমনে আতঙ্ক তৈরি হয়, রাজনৈতিক পক্ষগুলো একে অন্যকে সন্দেহ করতে শুরু করে, পাল্টা ভাষা আরও করা হয়, মাঠ আরও উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচনের আগে বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেয়ে কার্যকর অস্ত্র খুব কম আছে। হাদিকে টার্গেট করার রাজনৈতিক যুক্তিও এখানেই। তিনি বিএনপি বা জামাতের মতো বড় দলগুলোর প্রকাশ্য কর্মী নন, আবার আওয়ামী লীগেরও নন। ইনকিলাব মঞ্চ নিজেকে একটি আলাদা প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরে, আর হাদি নিজেও সেই পরিচয়টি সামনে রাখেন। ফলে তাকে আঘাত করলে কোনো দল সঙ্গে সঙ্গে দলীয় আক্রমণ বলে পুরো সংগঠিত শক্তি নামাবে না, কিন্তু জনমনে তার প্রতিক্রিয়া হবে বড়। কারণ গত ১ বছরের বেশি সময় ধরে হাদি জনপরিসরে দৃশ্যমান ছিলেন, শক্ত ভাষায় কথা বলেছেন। তার বক্তব্য নিয়ে যেমন সমর্থন তৈরি হয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে, কিন্তু মানুষ তাকে শুনেছে। এই শোনা, এই দৃশ্যমানতা এবং এই আবেগে তাকে রাজনৈতিকভাবে একটি হাই ভ্যালু টার্গেটে পরিণত করেছে। বাংলাদেশে নিরপেক্ষ শব্দটা যতটা গ্ল্যামারাস ততটাই বিপজ্জনক। দলীয় রাজনীতির সরাসরি ছায়া না থাকলে একজন রাজনীতিক স্বাধীন থাকতে পারেন, কিন্তু একই সঙ্গে তিনি একা হয়ে পড়েন। নিরাপত্তা, সংগঠনের শক্তি, শৃঙ্খলা, পাল্টাচাপ তৈরি করার সক্ষমতা, এই সব কিছু একা থাকলে সীমিত হয়ে যায়। হাদির ক্ষেত্রে এই একা থাকার সুবিধা ও ঝুঁকি দুটোই একসঙ্গে কাজ করেছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন আসে, রাষ্ট্র কোথায় ছিল? ৫ই আগস্ট ২০২৪-এর সরকার পতনের পর বাংলাদেশ একটি দীর্ঘ ট্রানজিশনের পথে যাত্রা শুরু করে। ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। তখন মানুষের প্রত্যাশা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, ভয়ের চক্র থামবে, একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর হবে। কিন্তু বাস্তবতা হলো, আইন শৃঙ্খলা নিয়ে রাষ্ট্র বারবার আশ্বাস দিলেও মাঠের বাস্তবতা সেই আশ্বাসের সঙ্গে মেলেনি। তফসিল ঘোষণার পরদিন দিনের আলোয় একজন প্রার্থীকে গুলি করার ঘটনা সেই অনিশ্চয়তাকে নগ্নভাবে সামনে এনে দিয়েছে।
প্রধান উপদেষ্টা দপ্তর দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে, পুলিশ ম্যানহান্টের কথা বলেছে, কিন্তু সমস্যাটা কেবল নির্দেশে নয়, সমস্যাটা বিশ্বাসে। মানুষ কাগজে নির্দেশ দেখে না, মানুষ রাস্তায় নিরাপত্তা দেখে, মানুষ দেখে নির্বাচনের মাঠে কে হাঁটতে পারছে আর কে হাঁটতে ভয় পাচ্ছে। বাংলাদেশ এখন দুটি বড় জটিলতার মাঝখানে দাঁড়িয়ে। একদিকে আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় চায়, অন্যদিকে আওয়ামী লীগ পন্থীরা রাজনীতিতে ফিরে আসতে চায়। এই দুই জটিলতা যখন প্রতিশোধের ভাষায় কথা বলে, তখন সরকারের দায়িত্ব ছিল মাঝখানে দাঁড়িয়ে গার্ডিয়ানের ভূমিকা পালন করা। কিন্তু গত 1-1.5 বছরে বারবার দেখা গেছে সরকার অনেক সময় জনপ্রিয় আবেগের পেছনে হেঁটেছে, সামনে হেঁটে পরিস্থিতি সামলাতেও পারেনি। অনেকে মনে করেছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ হাদির ওপর এই নৃশংস হত্যা চেষ্টা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার দ্বিতীয় ধাপ হতে পারে। তিনি নিজেও অভিযোগ করেছিলেন যে পতিত শক্তির কাছ থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছিলেন। হাদি এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে হারালে এর প্রভাব হবে সুদূর প্রসারী। জুলাই অভ্যুত্থানের শক্তি ও পতিত শক্তি এক অন্তহীন সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যার শেষ কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। এই হামলা এমন এক সময়ে ঘটেছে যখন নির্বাচন নিয়ে ইতোমধ্যেই বড় উত্তেজনা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর অবিশ্বাস আছে, আর কে নির্বাচন ঠেকাতে চায় এই সন্দেহ বাতাসে ভাসছে। ফেব্রুয়ারি 2026-এর ভোট সামনে রেখে দেশের রাজনৈতিক আবহ এমনিতেই থমথমে। এই সময়ের প্রথম বড় আঘাত যদি এমন হয়, তাহলে সামনে আরও খারাপ ঘটনা ঘটার আশঙ্কা অমূলক নয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী চলতি বছরের 10 মাসে দেশে অন্তত 756টি রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন 117 জন এবং আহত হয়েছেন 6000-এর বেশি মানুষ। পাবনা 4 আসনে বিএনপি ও জামাতের সংঘর্ষ, চট্টগ্রাম 8 আসনে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলি, এসব ঘটনা দেখায় যে নির্বাচনী সহিংসতা এখন একটি কাঠামোগত সমস্যায় পরিণত হয়েছে। তফসিল ঘোষণার পর প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের আওতায় গেলেও বাস্তবে তাদের ওপর কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ডিসি, এসপি, ইউনোরা এখনও স্থানীয় রাজনৈতিক শক্তির প্রভাব বিবেচনা করেই কাজ করেন। এই বাস্তবতায় নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে 16 মাসের নীরবতা ভেঙে বলেছেন তিনি সরে যেতে চান, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করা উচিত বলে মনে করেন। এই বক্তব্য সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিকভাবে এটি অনিশ্চয়তার বার্তা দেয়। যখন রাষ্ট্রের প্রতিটি স্তরে স্থিতিশীলতা প্রয়োজন, তখন এমন বক্তব্য ট্রানজিশনের ভঙ্গুরতাকেই সামনে আনে। এই পরিস্থিতিতে তদন্তের নামে দীর্ঘ নাটক চললে চলবে না। এখানে কেবল অপরাধী ধরার প্রশ্ন নয়, এখানে রাষ্ট্রের সক্ষমতা প্রমাণের প্রশ্ন। সরকারকে দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিত করতে হবে, রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে এবং সব রাজনৈতিক পক্ষের জন্য সমান ফিল্ড নিশ্চিত করতে হবে। শরীফ ওসমান হাদির ওপর গুলির শব্দ শুধু একজনকে আঘাত করার শব্দ নয়, এটি একটি সতর্ক সংকেত। এই সংকেত উপেক্ষা করলে বাংলাদেশ শুধু একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন নয়, আরও গভীর রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাবে। আজ প্রশ্নটা খুবই সরল, রাষ্ট্র কি এই বার্তার জবাব দিতে পারবে, নাকি নীরবতা ও অক্ষমতার মধ্য দিয়ে আরেকটি অন্ধকার অধ্যায়ের দিকে এগিয়ে যাবে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।